কাজ চলছে, ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগের সুযোগ পাবেন জানালেন অর্থমন্ত্রী। 10 জুনের মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা বিএনপির, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা। বাজেট অধিবেশনে যোগ দিতে চেয়ে করা সালাউদ্দিন কাদেরের জামিন আবেদন নাকচ, আইনজীবীদের অসন্তোষ। আগের চেয়ে দক্ষতার সাথে কাজ করছে পুলিশ, এবার সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, দ্রুত পদোন্নতির কার্যকরের ঘোষণা। এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ ব্যবস্থাপনার জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, দিগন্ত নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি নাদির আশরাফ এবং আমি আব্দুল্লাহ আল এহসান। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত সংবাদ। 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগের সুযোগ পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে ইন্দো বাংলা ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এদিকে বাংলাদেশ ভারতের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। বর্তমান সরকারের মেয়াদেই তিস্তা চুক্তি হবে বলেও জানান তিনি। আলমগীর হোসেনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রশিদ বাবু। দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে বৃহস্পতিবার থেকে সোনারগাঁ হোটেলে শুরু হয়েছে 3 দিনের ইন্দো বাংলা বাণিজ্য মেলা। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের আয়োজনে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি কথা বলেন দুই দেশের বাণিজ্য ও বিদেশে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ নিয়ে। We are not yet in a position to allow capital export freely, but we said not now, almost a year and a half ago, that case-by-case basis we certainly would sort of entertain applications for investment abroad, and certainly India would be a very good place for Bangladeshi entrepreneurs to go. অনুষ্ঠানে ভারতের 2টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন কয়েকটি রাজ্যের বাণিজ্যমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। পরে ভারতের এই শীর্ষ ব্যক্তিরা সৌজন্য দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সাথে। সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান বাণিজ্য ঘাটতি কমাতে কাজ করছে তার সরকার। পাশাপাশি কথা বলেন তিস্তা চুক্তি নিয়েও। আমাদের সরকারের এই মেয়াদের মধ্যেই অবশ্যই সেটি হবে, এই ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। তিস্তা একটি বিষয়, এছাড়া উভয় দেশের মধ্যে যে বাণিজ্যের ব্যাপারটি আমাদের দিক থেকে তো একটি খুব বড় দাবি ছিল যে আমরা ভারতে আমাদের বাণিজ্য বাড়াতে চাই, এবং তার মধ্যে অনেক রকমের অনেক বাধা আমরা চিহ্নিত করেছিলাম। আমাদের রপ্তানি প্রায় 3 গুণ বেড়ে গেছে। বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ডাক্তার দীপু মনি। একটা আমাদের সাব রিজিওনাল একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে অন এই পাওয়ার সেক্টর কোঅপারেশন। নানান ভাবে হতে পারে, সেখানে বিদ্যুৎ তারা নিজেরা উৎপাদন করলেন, আমরা সেটি কিনে নিলাম, সেটা যেমন হতে পারে, আবার আমরা সেখানে বিদ্যুৎ উৎপাদনে আমরা বিনিয়োগ করতেও আমরা আগ্রহী। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। তেহরানে অনুষ্ঠেয় আগামী আগস্টের জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। সকালে ঢাকায় সফররত ইরানের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক উপমন্ত্রী ড সাইয়েদ আব্বাস আল আরাজি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে তারা দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রীর বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য আমদানির শুল্ক কমাতে ইরানের প্রতি আহ্বান জানান। সেখানে প্রধানমন্ত্রীর সচিবেরা উপস্থিত ছিলেন। 10 জুনের মধ্যে বিএনপির দেয়া আলটিমেটাম মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে এই ঘোষণা দেন তিনি। এ সময় সাংবাদিকদের নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যকে হাস্যকর হিসেবে মন্তব্য করেন তিনি। বর্তমানের পুলিশি নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্যেরও সমালোচনা করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গত 2 দিন 3 দিন যাবৎ পুলিশের আচরণ জনগণের মনে মারাত্মক একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা উদ্বিগ্ন, কি করে যারা পুলিশরা আইন শৃঙ্খলা রক্ষা করবে, মানুষের রক্ষক, তারা কি করে আইন নিজের হাতে তুলে নিয়ে মহিলাদের প্রতি নির্যাতন করছে, নিপীড়ন করছে। সচিবালয়ের ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলের 29 নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। শাহবাগ থানা পুলিশ বুধবার রাতে সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করে। গত 29 এপ্রিল বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে সচিবালয়ের ভেতরে ককটেল বিস্ফোরিত হয়।
বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি এই আবেদন করেছিলেন। শামসুর রহমান বিপ্লবের রিপোর্ট। বাজেট অধিবেশনে যোগ দিতে 29 মে ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন বিএনপি সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আবেদন খারিজ করে দেন। বাজেট অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী। মহামান্য রাষ্ট্রপতি তাকে সামন দিয়েছে ওই পার্লামেন্টে এই 13তম অধিবেশনে উপস্থিত থাকার জন্য, এবং সঙ্গে সঙ্গে আমরা বেইলের আবেদন করেছিলাম। আদালত দুটো আবেদনই খারিজ করেছে। তবে ট্রাইব্যুনালের বিদ্যমান আইন অনুসারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামিন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রসিকিউটর। আসামি পক্ষ থেকে যে যে গ্রাউন্ডগুলো উত্থাপন করা হয়েছে এগুলি একটিও পার্লামেন্টে যোগদান সংক্রান্ত বিষয়ের অনুমতি পাওয়ার ক্ষেত্রে কোনো যথোপযুক্ত বৈধ গ্রাউন্ড না। আর এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আসামির আইনে জামিন দেওয়ার কোনো বিধান নাই। এর আগে এক সাক্ষীকে জেরার সময় মন্তব্যকারী আইনজীবীকে রেহাই দিয়েছে ট্রাইব্যুনাল। তার উপর রুল জারি করলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। আদালতের কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছি, আর একই সঙ্গে আমি বলেছি যে তার কাছে আমার ক্ষমা চাইবার কিছুই নাই, তবে আমি একটু দুঃখ প্রকাশ করতে পারি। এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রসিকিউটর অতিরিক্ত একজন সাক্ষী ও নতুন অভিযোগের যুক্তি উপস্থাপন করলে বিচারপতি এটিএম ফজলে কবির নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী তারিখ 5 জুন নির্ধারণ করেন। শামসুর রহমান বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আগের চেয়ে পুলিশ দক্ষ ও তৎপর হয়েছে বলে আবারও দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের নিম্ন পর্যায়ের পদোন্নতি দ্রুত কার্যকর করা হবে বলেও জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদের নিরাপত্তা আরও বাড়ানো হবে, তবে এজন্য আলাদা বাহিনী গড়ে তোলা হবে না বলেও জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন। সকাল থেকে রাজধানীর আজমপুর বাসস্ট্যান্ড, উত্তরা হাউস বিল্ডিং, বাড্ডা, রামপুরা, সিদ্ধেশ্বরী বালুর মাঠ ও হলি ফ্যামিলি হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় বেগম জিয়া খাবার বিতরণ করেন। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেগম জিয়া। কয়েকটি স্থানে খাবারের পাশাপাশি দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ছাত্রদলের আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত হন বেগম জিয়া। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আসছে বাজেটে বরাদ্দ অব্যাহত রাখার পাশাপাশি অর্থ ব্যবস্থাপনার জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। এছাড়া ইস্যুটি নিয়ে বাজেটে সুস্পষ্ট বক্তব্য আশা করেন তারা। ইমরান আনসারির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। বিশেষ করে সিডর ও আইলার ভয়াল তাণ্ডবে শতাধিক প্রাণহানি আর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাবের ফলে বিষয়টি আন্তর্জাতিক টেবিলের মুখ্য আলোচনার বিষয়ে পরিণত হয়। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় টানা 3 বারের বাজেটে প্রায় 700 কোটি টাকা করে এ খাতে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এটি কিভাবে এবং কোন খাতে খরচ হওয়া প্রয়োজন তা এখনো থেকে যাচ্ছে চুলচেরা বিশ্লেষণের বাইরে। অনেকগুলো টাকা একসাথে দিয়ে দেওয়া, কিন্তু সেগুলো ঠিক জলবায়ু পরিবর্তনের জন্য যে প্রজেক্ট প্রয়োজন সেই প্রজেক্ট তৈরি করা হয়নি। অর্থাৎ এর যে এবং সামগ্রিক মূল্যায়ন প্রয়োজন তার কি ইন্ডিকেটর আমরা ব্যবহার করছি। সরকার ট্রাস্ট গঠন করে যে উদ্যোগ নিয়েছে এটাকে আরো সম্প্রসারিত করে সরকারের থেকে বহুপাক্ষিক দাতা সংস্থার থেকে বিভিন্ন সোর্স থেকে যে টাকাগুলো বাংলাদেশ সেগুলো যাতে স্বাধীনভাবে ভালোভাবে খরচ হয় তার জন্য একটা জাতীয় স্বাধীন কর্তৃপক্ষ থাকা উচিত, যারা জলবায়ু পরিবর্তন বিষয় প্রকল্প গ্রহণ, প্রকল্প অনুমোদন, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এসবগুলো কাজ করে। আসছে বাজেটে বরাদ্দের ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন ডক্টর আতিক রহমান। বাজেটে বরাদ্দের পাশাপাশি এ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপরেও গুরুত্ব দেন পরিবেশবাদীরা। অ্যালোকেশনটা হতে হবে যার অ্যাকাউন্টেবিলিটি
ট্রান্সপারেন্সি, আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার যে রিস্ক আছে সেই রিস্ক কমানোর জন্য কত ইন্ডিকেটর দরকার ধরে একটা কমিটি আছে, কিন্তু সেই কমিটি আরো সাউন্ড করে এবং ইন্ডিকেটর গুলো আরো পরিচ্ছন্ন করে সেগুলোর মাধ্যমে এটা দেওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে মাথায় রেখে নিশ্চয়ই এটা যেহেতু একটা বড় উন্নয়ন প্রতিবন্ধক, আমাদের সামনে বাজেটের দিক নির্দেশনা থাকা উচিত, বরাদ্দ থাকা উচিত। বাজেট বরাদ্দের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোকে এ কাজে সম্পৃক্ত করার পরামর্শ দিলেন তারা। ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন, ঢাকা। প্রত্যেকটা বাজেটই সবসময় ভালো বাজেটই ছিল, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন না হলে বাজেট যাই হোক এটা মানুষের কোনো উপকারে আসবে না। এবার আমরা চাইতেছি যে ওষুধের দামটা যেন একটু বাজেটটা একটু খেয়াল করে যেন কমায় রাখি। আমরা নিম্ন আয়ের মানুষ, আমরা কাজকর্ম করে খাই, যদি নিম্ন আয়ের বাজেট দেয় তাহলে ভালো হবে। আর যারা দেশ চালায় তারা এটা ভালো করে একটা বাজেট করবে, এটা আমাদের আশা। খাদ্যদ্রব্যের দাম যেভাবে বাড়ছে, আমাদের তো ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে, সেখানে আবার এখন আমরা চাই শিক্ষা খাতেও যেন সরকার বেশি বাজেটটা বেশি অংশ ব্যয় করেন। আর এদিকে ওষুধপত্রের দামও দিন দিন যেভাবে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তো এখানে যদি ভর্তুকি সরকার ওই ক্ষেত্রে একটু ভর্তুকি দেয়। এবারে ম্যানসন গ্রুপ বিশেষ প্রতিবেদন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই তামাক নিয়ন্ত্রণ আন্দোলন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে টোবাকো কোম্পানিগুলো। বিভিন্ন দেশের সরকারের নীতি নির্ধারকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি অস্ট্রেলিয়া, উরুগুয়ে এবং আমেরিকার মতো বড় দেশগুলোর সরকারের তামাক নিয়ন্ত্রণ সিদ্ধান্তের বিরুদ্ধেও আদালতে মামলা করেছে তারা, জানাচ্ছেন এম এম বাদশা। কবে কার হাত ধরে বাংলাদেশের তামাক চাষ শুরু হয়েছিল সেই ইতিহাস জানা নেই। তবে যতদূর জানা যায় 1760 সালে রংপুরের হাড়াগাছে তৎকালীন ইংরেজ প্রশাসক মিস্টার গ্রোস ইম্পেরিয়াল টোবাকো নামের একটি তামাক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর থেকেই বাড়তে থাকে তামাক চাষ ও তামাকজাত পণ্যের ব্যবহার। কিন্তু তামাকজনিত রোগের কারণে প্রতি বছর বাংলাদেশেই এখন মারা যাচ্ছে 57,000 মানুষ, আর ধূমপানের কারণে প্রতি বছর প্রায় 12 লাখ মানুষ তামাকজনিত 8টি রোগে আক্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে 2003 সালে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এফসিটিসিতে প্রথম স্বাক্ষর করে বাংলাদেশ, আর তামাক নিয়ন্ত্রণ আইনটি প্রণয়ন করা হয় 2005 সালে। সময়ের পরিবর্তনে ওই আইনেরও বিভিন্ন ধারা সংশোধনের দাবি উঠেছে। এই যে সিগারেটের কথা এখানে বলা হয়েছে, শুধু তামাকের কথা বলা হয়নি, জর্দার কথা বলা হয়নি, এগুলোকে সন্নিবিষ্ট করার জন্য। আর 50 টাকা জরিমানা, এই জরিমানাতে কিছু হবে না, এটা বাড়াতে হবে। কিন্তু তামাক কোম্পানিগুলোর জোর লবিং এবং সরকারের সদিচ্ছার অভাবে এখনো ঝুলে আছে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবগুলো। ওনারা তামাকে কত এমপ্লয়মেন্ট আছে সেটাকে হাইলাইট করার চেষ্টা করেন, তামাক থেকে দেশে কত রেভিনিউ আসছে সেটাকে হাইলাইট করার চেষ্টা করেন, কিন্তু কখনোই তামাকের ফলে অর্থনীতিতে যে ব্যাপক ক্ষতি হয়, অর্থাৎ এনভায়রনমেন্টের ক্ষতি হয়, ফুড সিকিউরিটিতে সমস্যা হয়, অথবা মানুষ অসুস্থ হয়ে যান এবং তার ফলে অর্থনীতির যে ক্ষতি হয়, এটাকে ওনারা হাইড করার চেষ্টা করেন। এটা শুধু বাংলাদেশেই না, অস্ট্রেলিয়াতে 2011 সালে সিগারেটের প্যাকেটে প্লেন প্যাকেজিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে মামলা করেছে 12টি তামাক কোম্পানি। 2010 সালে সিগারেটের প্যাকেটের 80% জুড়ে তামাকজনিত রোগের ছবি দেওয়ার সিদ্ধান্তের কারণে ফিলিপ মরিস নামের সিগারেট কোম্পানি মামলা করেছে উরুগুয়ে সরকারের বিরুদ্ধে। একইভাবে 2011 সালে আমেরিকা সরকারের বিরুদ্ধেও মামলা করেছে 5টি তামাক কোম্পানি। এমন প্রেক্ষাপটে তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বন্ধের দাবি তামাক বিরোধী আন্দোলনকারীদের। এম এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।
এদিকে তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বন্ধের দাবির মধ্য দিয়ে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক তামাকজাত পণ্যের উপর 2% হারে হেলথ ট্যাক্স আরোপ করতে জাতীয় রাজস্ব উন্নয়ন বোর্ড এনবিআরকে পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাসের আলী বলেন, দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে তামাক নিয়ন্ত্রণের জন্য কোম্পানির হস্তক্ষেপ রুখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার শত চেষ্টা চালালেও দৃষ্টির আড়ালে রয়ে গেছে কক্সবাজারের উপকূলীয় এলাকার জেলে পরিবারের অধিকাংশ শিশু। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হলেও দারিদ্র্যের কারণে একটি প্রজন্ম থেকে যাচ্ছে নিরক্ষরতার আঁধারে। কক্সবাজার প্রতিনিধি গোলাম আজম খানের রিপোর্ট জানাচ্ছেন মামুন মাহফুজ। কক্সবাজারের উপকূলীয় এলাকার বেশিরভাগই জেলে পরিবার। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা। অভাবের সংসারে তাদের যোগানদাতা হিসেবে কাজ করে ছোট্ট শিশুরাও। ফলে বেশিরভাগ শিশুরই স্কুলে যাওয়ার সুযোগ হয় না। জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, উখিয়া, রামুসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে 7 থেকে 13 বছরের অসংখ্য শিশু বিদ্যালয়ের বাইরে। নিজেরা নিরক্ষর, তাই সন্তানদের শিক্ষিত করার প্রবল আগ্রহ অভিভাবকদের। কিন্তু পেটের দায় মেটাতে বইয়ের বদলে সন্তানদের হাতে তুলে দিতে হয় শক্ত কাজ। একে জাতীয় সমস্যা আখ্যা দিয়ে পর্যটকরা জানান, এটা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা। তার কারণ শিক্ষা এই পর্যন্ত এখনো পর্যন্ত আসে না, এবং তাদের শিক্ষার এই যে ব্যবস্থাটা তাদের জীবনের সাথে, তাদের জীবিকার সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ না। শিশু শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। উপকূলীয় এলাকায় এক সময় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যার জন্য এখানে মাছ ধরার কাজে, ফলানোর কাজের জন্য আমরা যদি অবকাঠামোগত যদি করতে পারি, তাহলে তাদেরকে স্কুলে নিয়ে আসা এবং ধরে রাখা হলো আমাদের দ্বিতীয় পদক্ষেপ। উপকূল অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যুগোপযোগী পদক্ষেপ চান উপকূলবাসী। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক। এবার নিচ্ছি রতন প্রপার্টিজ লিমিটেড বিরতি, আর ফিরে এসে থাকছে